বিমল পাল আমাদের জুজারসায় এসেছিলেন। ওনার নিশ্চয় মনে আছে, ওখানে একটি পেশেন্ট, একটি বৃদ্ধা হাঁপানির কমপ্লেন নিয়ে এসেছিল এবং ও তার বক্তব্য শুরু করলো। আমার মনে হলো এখানে কিছু পাওয়া যাবে। ওর বক্তব্য শুনে ও বলছে শুনলাম। শোনার পরে আমি তাকে একটি প্রশ্ন করলাম, হ্যাঁ গো, তুমি এখন কোন ছেলের কাছে থাকো? বলতেই হাও হাও করে কেঁদে ফেললো। কেন কাঁদলো? এটা তার ভেতরে ছিল। এই কান্নাকে টেনে বার করতে হবে। আমরা জানি যে কোনো জায়গায় হাসা যায় না, যে কোনো জায়গায় কাঁদা যায় না। আমরা এইভাবে ট্রেন্ড আপ হয়েছি। ও তার এই কান্নাকে, অবরুদ্ধ কান্নাকে চেপে রেখে খালি হাঁপানির কথা বলছে। আমার মনে হলো ওই কান্না এখানে চাই। সঙ্গে সঙ্গে সে বলল, আমার তো সবেদনে ওই নীলমণি একটি আছে, আমার তো গত 2 বছরে 3টি সন্তান মারা গেছে বলে হাও হাও করে কাঁদল। এটা হলো ট্যাক্ট। আগে পারতাম না। আমার মনে হয়েছে এখন কিছুটা হলে বোধহয় পাচ্ছি, আগামী দিনে হয়তো আরো বেশি পারতে পারি। আমার মনে হলো ওই কান্নাকে ধরে তার ওষুধ আসতে হবে, এবং এই কান্নাকে ধরে যদি ওষুধ আসে সেটা হবে সঠিক। তাছাড়া যদি আসে রিলিফ দেবে, ওই জিনিস আবার ফিরে আসবে। কারণ ওই কান্না তার ভেতরে জমে আছে। মা বেঁচে আছে, 3টি সন্তান 2 বছরের মধ্যে মারা গেছে, সবেধন নীলমণি তার কাছে আছে। আচ্ছা, আরেকটি মহিলা, এর নাম হচ্ছে তপতি। এ সম্প্রতি আমার কাছে এসছে। কমপ্লেনটা কিন্তু এই মুহূর্তে আমি ভেবেছিলাম কেস রেকর্ড বার করে আমি দেখবো, কিন্তু মনে পড়ছে না। যাই হোক, একটা কথা বারবার বলছে। এই আমি জিজ্ঞেস করে জানলাম গত বোধহয় মাস 1.5-2 তার একটা কমপ্লেন হচ্ছে। কমপ্লেনটা এক্ষুনি মনে করতে পারছি না কেস রেকর্ডটা না দেখলে। ঘটনাটা মনে আছে। শুনছি, শুনে তাহলে আচ্ছা, তাহলে কতদিন? বলছে এই তো 1.5-2 মাস। তার আগে তেমন কিছু ছিল না। ভেবে দেখুন, না তেমন কিছু নেই। তারপরে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসাবাদ করে করে যতবারই জিজ্ঞাসা করি না তেমন কিছু নেই। তারপরে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাস 3-4 বা 5-6 মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে? না, সে তো পাড়ায় বাড়িতে থাকতে গেলে ইত্যাদি হয়। আমি কিন্তু বুঝলাম ওখানে কিছু পাওয়া যাবে। যেখানে কিছু পাওয়া যাবে সেটা আঁকড়ে ধরে ওখান থেকে খুঁচিয়ে তাকে বার করতে হবে। এবারে গল্প শোনা। এই গল্পটা কিন্তু আমরা শুনি, কারণ এখানে এই যে এতগুলো কথা বললাম, এখানে কিন্তু স্ট্রেস, অর্থাৎ আমি এটাকে বলি আমরা একটা গল্প শুনি। তাহলে এই গল্পটা কি? গল্প শুনতে শুনতে তারপরে হলো একটা গল্প কিন্তু এলো। সেই গল্পটা হচ্ছে, আমি এবং আমার ভাসুর পাশাপাশি থাকি। আমার ভাসুর সম্প্রতি ক্যান্সারে মারা গেছেন। ভাসুরের 1 ছেলে 1 মেয়ে, এবং তাদের জন্য আমি কি না করেছি ডাক্তারবাবু, ওর জন্য কি না করেছি। ও পেনশন পাচ্ছে না বলে অফিসে দৌড়ে গেছি, কাগজপত্র করে দিয়েছি, সব ঠিক করে দিয়েছি। এখন কাজ হয়ে গেছে, সম্প্রতি আমার কতগুলো গাছ ও তুলে তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম, অমনি করে ফেলছো কেন? সে আমাকে এমন কিছু কথা বললো, আপনার সামনে আমি সেটা বলতে পারবো না। নিয়ে দাঁড়াম করে দরজা বন্ধ করে দিল। পাশেই থাকে। জানেন, ওর যে বাচ্চা মেয়েটা আমাকে বললো না পর্যন্ত কাকিমা আমি পাস করেছি। এখন ওর পেনশন টেনশন পাচ্ছে তো, এখন আর আমার কথা মনে। এবার আমি জিজ্ঞেসলাম, আপনার দুঃখ হয় না মনে? কান্না পায় না? বলতেই টক করে জল এসে গেল চোখে। হয় না? চোখ মুছল। এই অবরুদ্ধ কান্না কতদিনের? 3 মাসের ঘটনা। রোগী ভুগছে কতদিন? 1.5-2 মাস। তাহলে এই কান্না ও চেপে রেখেছে। আমার কাছে এসছে একটা কমপ্লেনে, কান্নার কথা বলছে না। জিজ্ঞেস করতে বারবার বলছে, না না সে তেমন কিছু নয়। এই রোগীর রেজাল্ট এখনো পাইনি, জাস্ট ওষুধ দিয়েছি। কিন্তু কান্না আমি বার করতে পেরেছি, ওইটা আমার স্বস্তি, যে কান্নাটাকে বার করতে হবে। আচ্ছা,
এক ভদ্রমহিলা। এইটা এখন যেটা বলছি এটা আমি সাইকিয়াট্রি ছাড়া কখনোই বোধহয় পারতাম না। ভদ্রমহিলা এসছেন, তার কিছু কমপ্লেন আছে, হাজব্যান্ড বলছেন, ভদ্রমহিলা চুপচাপ, বিশেষ কিছু বলছেন না, মাঝখানে 2-4টে কথা বলছেন, শুনলাম, কিন্তু ভদ্রমহিলার কাছে থেকে তো কিছু পাওয়া যাচ্ছে না, যা বলছে হাজব্যান্ডই বলছে। যাই হোক, যা বলছে তাই লিখলাম। তারপরে এটা ওঠার পরে তারপরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যে ওখানে থাকেন, এ তো যা বলছেন উনি কোনো লোকজনের সঙ্গে মেলামেশা কথাবার্তা বলেন না? তখন ভদ্রলোক বলছেন, জানেন এক ভদ্রমহিলা আমাদের বাড়িতে আসতেন, ইদানিং আর আসেন না। মানে কেন? উনি আমাদের সঙ্গে কথা বলতেন, ভদ্রমহিলা রান্নাবান্না করেন লোকের বাড়িতে, আমাদের বাড়িতে রান্নাবান্না, আমাদের বাড়িতে আসতেন, আমার সঙ্গে, মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে কথাবার্তা বলতেন পরে রাত্রে 7টার পরে। এবারে তারপরে ভদ্রমহিলা যখন আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন, ওনার সঙ্গে কথা বলতে গেলে উনি কথা বলতেন না, উনি পাশ ফিরে শুয়ে থাকতেন। এই জায়গাটা কিন্তু ভাবার আছে, এইখানটা কিন্তু সাইকিয়াট্রি ছাড়া কিন্তু আমার মাথায় কোনো দিন আসতো না, বা অন্যরাও আসবে বলে আমার মনে হয় না। কি ব্যাপারটা? এইখানে কিন্তু আমি একটি প্রশ্ন করলাম, আমার মনে হয় যে এবার আমাদের কি মনে হবে, উনি কথা বলতেন না শুয়ে থাকতেন, শুয়ে থাকতেন, তাতে কার কি? আমি জিজ্ঞেস করলাম, এবার ভদ্রমহিলাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলাম, আপনার কি মনে হয় উনি আপনার ক্ষতি করবেন এরকম? হ্যাঁ। এই ভদ্রমহিলা বললেন, হ্যাঁ আমার মনে হতো উনি আমার ক্ষতি করবেন, ওই জন্য পাশ ফিরে শুয়েছে। কোনো বইয়ে লেখা নেই এই কথা যে পাশ ফিরে শুলে এই কথা জিজ্ঞেস করতে হবে। এইবার ভদ্রলোক আরো কিছু কথা বললেন, এই কথার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো আসছে, সাইকিয়াট্রিকে অস্বীকার করে উপায় নেই। কি বললেন জানেন? আমি তো স্কুল টিচার, কতগুলো ছাত্রছাত্রী পড়াই। একদিন একটি মেয়ে থুতু ফেলেছে, আর আমার স্ত্রী কি প্রচন্ড রাগারাগি জানো, আমাকে দেখে থুতু ফেলে। আরেকদিন একটি মেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে, আমার স্ত্রী রেগে খায়, জানো আমাকে দেখে ওরা হাসে। দেখুন, সব কিন্তু এক সূত্রে গাঁথা। আচ্ছা, কি দুঃখের কথা বলবো জানেন, আমার মেয়ের সঙ্গে নাকি আমার সম্পর্ক আছে, এরকম ইললিসিট কথা বলে। ভদ্রমহিলা কিন্তু চুপ। সাইকিয়াট্রি কিন্তু এইটাই বলছে। ভদ্রমহিলার কি আছে? পারসিকিউটরি ডিলিউশন আছে, বোঝার উপায় নেই। ও পাশ ফিরে শুয়ে থাকে। পাশ ফিরে শুয়ে থাকলে কি প্রশ্ন করবো আমি? শুয়ে থাকে না, ওখানে ওই যে প্রশ্নটা, ওইটা সেই ডিনাই করতে পারলো না। তারপরে ডিলিউশন অফ রেফারেন্স চলে আসছে, তাকে দেখে নাকি লোকে থুতু ফেলে, তাকে দেখে লোকে নাকি হাসে। এইসব রুব্রিক তো আছে, ডিলিউশন, লাফড অ্যাট, ক্রিটিসাইজড ইত্যাদি আছে তো, এটা ধরা যাবে না। এইখানে এসে ভদ্রলোক মুখ খুললেন, তার আগে তো ভদ্রলোক মুখ খোলেননি। যখন আমি এই প্রসঙ্গ করেছি তখন তিনি মুখ খুলেছেন, তার আগে এই প্রসঙ্গ আসছেই না। তার আগে মনে হবে কেসটা একটা নিউরোসিসের কেস। এই কিন্তু টার্ন নিয়ে গেল সাইকোসিসের দিকে। এই পেশেন্ট শত চিকিৎসা করেও, মানে এর আগে অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসা করলেও স্থায়ী হয়নি, বা উনি দেখা যাচ্ছে যে হয়তো যদি টোটাল পিকচার না পাওয়া যায় তো নিউরোসিসের দিকে টার্ন নিয়ে যাচ্ছে, নিউরোসিসের ওষুধ দেওয়া হবে। এখানে তো 221 হোক বা যাই হোক, আমাকে একটা অ্যান্টি সাইকোটিক মেডিসিন দিতেই হবে, সেই দিকেই তো আমি যেতে পারবো না। আমার সেদিন খুব কিন্তু আনন্দ হয়েছিল যে পেশেন্টটা যে হ্যাঁ বলেছে, এই হ্যাঁ বলানোটা, এইখানে কিন্তু এই যে ট্যাক্ট, এই ট্যাক্ট কিন্তু আসবে না, এমনি এমনি ট্যাক্ট কিন্তু আসবে না। সাইকিয়াট্রি বলে ওই অন্তর্দৃষ্টি দিয়ে দেবে, এটা বোধহয় এটা হতে পারে, জিজ্ঞেস করে দেখো তো, এটা বোধহয় এটা হতে পারে, জিজ্ঞেস করে দেখো তো। এই অন্তর্দৃষ্টি আসবে না, পেশেন্ট বলে গেল, কিন্তু পাশ ফিরে ঘুমায়, তার কি জিজ্ঞাসা করবো? আরেকটি পেশেন্ট, একটু জল দিন না।
একটি 40-45 একটি মহিলা আসেন, গভীর বিষণ্ণতা, প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ খান, গভীর বিষণ্ণতা, মুখে কখনো হাসি নেই। এবারে এসছেন, প্রথম 2-4 দিন ওষুধও দিয়েছি, কিন্তু আশানুরূপ হয়নি। একদিন আবার প্রথম থেকে শুরু করলাম, দেখি তো কোথায় ভুলটা, দেখি তো, প্রথম থেকে শুরু করলাম। শুরু করে তারপরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার মনে হয়, আপনার কি খুব কোনো অপরাধ বোধ থাকে? এইবার হাজব্যান্ড বলে 15 বছর ধরে এই গিল্টি ফিলিং এ ভুগছে। আমি যে প্রশ্নটা উত্তর জিজ্ঞাসা করলাম, হাজব্যান্ড উত্তর দিলেন 15 বছর ধরে এই গিল্টি ফিলিং এ ভুগছে। আমি যদি রোগ না চিনি, এই প্রশ্ন মনেই আসবে না, জিজ্ঞাসাই করবো না। রেপার্টরিতে আছে রুব্রিক, জিজ্ঞাসা মনে আসবে না তো আমাকে সাইকিয়াট্রি হেল্প করেছে এখানে, তাহলে রোগ জানার দরকার আছে। এই পেশেন্টটি ডিপ্রেশনে ভুগছে এবং আমি 2-1টা ওষুধ দিয়েছি, কিন্তু কাজ হয়নি। আবার নতুন করে জিজ্ঞাসা করলাম। নতুন করে জিজ্ঞাসা করাতে কি ব্যাপার, কেন সেই, তখন ওনার বক্তব্যটা কেউ একটা ইনডিউসড অ্যাবর্শন হয়েছিল, তারপর থেকে ওর মনে হয়েছে আমি একটা প্রাণকে কিল করেছি। গত 15 বছর ধরে এই ইয়েতে ভালো আছে। এই পেশেন্টটি কিন্তু চেলিডোনিয়ামে কিন্তু ভালো আছে, কিন্তু শেষ এখনো হয়নি। কিন্তু এই যে কথাটা যে পেশেন্ট ভুগছে, এখন মুশকিলটা হয়ে যায় কি, অ্যালোপ্যাথিতে ডিপ্রেশনের স্পেসিফিক, আর হোমিওপ্যাথিতে তো তা হবে না। এবারে নির্দিষ্ট ওষুধ কি করে দেব, তাহলে আমাকে কমপ্লিট পিকচার জানতে হবে। তাহলে পেশেন্টের মধ্যে এই ডিলিউশনটা আছে, আমি এটা জিজ্ঞাসা করলাম না, তাহলে কমপ্লিট পিকচার হলো না। তাহলে ইনকমপ্লিট পিকচারের উপরে আমি কি প্রত্যাশা করতে পারি? তাহলে কমপ্লিট পিকচারে আসার জন্য আমাকে যথাসাধ্য রিপিটেড কনভারসেশন, যেটা হ্যানিম্যান 208-9 বলছেন, রিপিটেড কনভারসেশন করে একটা কমপ্লিট পিকচার অফ দ্য ডিজিজ। প্রথমে হয়নি, প্রথমে 2-3বার ওষুধ দিয়েছি, হয়নি, তারপরে এটা পাওয়া গেছে এবং এটাতে পেশেন্ট কিন্তু আগের চেয়ে ইমপ্রুভ আছে। আচ্ছা, একটি পেশেন্ট, একটা বাচ্চা মেয়ে, এটা আমাদের জুজাসার কেস, 9-এ পড়ে। তো মা নিয়ে এসছে, মায়ের বয়ানে কিন্তু কেস্টিংটা হলো। আমি দেখলাম কেস্টিংটা অনেক পুরনো। এই ছাত্রীকে বললাম যে তুই একটু লিখতো, তো মা বসে থেকে লেখালেন। মেয়েটা ভীষণ অবাধ্য, কথাবার্তা শোনে না, কাজ করতে চায় না, ইত্যাদি যত বদগুণ দিয়ে মা কেস্টিংটা করালেন একে। সন্ধ্যা হয়ে গেছে, মা চলে গেছে, মেয়েটা একা। এই সময়টা আমি মেয়েটার দিকে ভালো করে থাকলাম, মা যা বলছে মিলছে না। ওই যে ফেসিয়াল এক্সপ্রেশন তো মিলছে না। ফেসিয়াল এক্সপ্রেশন মিলছে না দেখে আমি মেয়েটাকে আবার জিজ্ঞেস করলাম। আমার প্রথম প্রশ্নই ছিল, হ্যাঁ রে, মা এক কথা বারবার বলে হ্যাঁ। আচ্ছা, মা ভাইকে কিছু বলে না? বল না। তাহলে তোর উপর যত কিছু বলে হ্যাঁ। ব্যাস, আমি কিন্তু আমার সূত্র পেয়েছি। তাহলে মায়ের মধ্যে কিন্তু 2 নজর আছে। মা কিন্তু মেয়েটাকে, এবারে ওই যে মা এক কথা বারবার বলে, এখন এই প্রশ্নটা আসবে কেন? আমি যখন নতুন করে শুরু করছি তখন এই প্রসঙ্গটা আসবে কেন? একটা উদাহরণ দিই। এই প্রশ্নটা পড়ার পেছনে আমার একটা যুক্তি আছে। কি যুক্তি? সাইকিয়াট্রি থেকে এই যুক্তিটা আমি পেয়েছি। দেখা যাচ্ছে যে প্যানিক, ডিপ্রেশন এবং তারপরেই স্থান চলে আসছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে। তাহলে আমাদের কাছে যেসব পেশেন্টরা আসে
তার একটা বড় অংশ আইদার ডিপ্রেশনে ভুগবে, অর প্যানিকে ভুগবে, বা ওসিডিতে ভুগবে। এই মহিলা, তা নয়তো এখানে কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজও আছে। চারে হচ্ছে ওসিডি স্থান। আচ্ছা, মা যখন কথা বলল, মার মুখ দেখে কিন্তু আমার ডিপ্রেশন মনে হলো না। তাহলে মার মুখ দেখে ডিপ্রেশন হয়নি, প্যানিক হয়নি, তাহলে কি বাকি থাকে? তাহলে দেখি তো মার ওসিডি হতে পারে। মার যদি ওসিডি হয়, বারবার এক কথা বলবে, আর এক কথা শুনে শুনে মেয়েটার কাছে বিরক্তি। এইবার জিজ্ঞাসা করাতে মেয়ে বলল, হ্যাঁ। আমার দ্বিতীয় প্রশ্ন, অনেক সময় এটা দেখা যায় যে একটি বাড়িতে একটি ছেলে একটি মেয়ে থাকলে মায়েরা অনেক সময় ছেলেকে যেন একটু বেশি ভালোবাসে। এইটা জিজ্ঞেস করলাম, ব্যাস আমার মনে হলো নতুন করে কেস টেকিং হলো, নতুন করে চিন্তা ভাবনা হলো। তাহলে মা বলে গেলেন, তার উপরে যদি কেস টেকিং করা হয়, এর উপর দিয়ে তো কোনো দিনই আমরা সঠিক ওষুধে পাবো না। কারণ মেয়েটা কিন্তু, তারপরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই তো টিউশন পড়তে যাস? বললাম হ্যাঁ। কখন ফিরিস? সন্ধে হয়ে যায়। তোর ভয় করে না? বললাম না। আচ্ছা তুই কাকে সবচেয়ে বেশি ভয় করিস? ভূতের ভয়, অমুক ভয়, তমুক ভয়, না মাকে ভয়? বললাম মাকে বেশি ভয় পাই। ব্যাস, তো মা যতক্ষণ ছিল ও তো সাইলেন্ট ছিল, মা বলে গেছে ও কেস শেখা হয়েছে। তাহলে কেস লিখতেও আমাদের ভুল হতে পারে। এটা বোধহয় ওই মাসখানেকের ঘটনা। তাহলে দেখা যাচ্ছে কেস টেকিং যদি ঠিক হয়, আর হোমিওপ্যাথি এমন একটা জিনিস, মাদার টিনচার দিলেও লোকে এসে বলে হ্যাঁ কিছু কাজ হয়েছে, পলিফার্মেসি খায় সেও বলে হ্যাঁ ভালো থাকি তো। তাহলে সঠিকটা কোনটা? এবার এই যে হ্যানিম্যানের এই জায়গাটায় পৌঁছতে গেলে যত সঠিক হ্যানিম্যানিয়ান করা যাবে, তখন দেখা যাবে সিঙ্গেল মেডিসিন একটা দিয়ে কত দীর্ঘমেয়াদী একটা ভালো থাকে, এবং তার রেজাল্টটাই অন্যরকম হবে। পলিফার্মেসি করে বা মাদার টিনচার দিয়ে কিন্তু ঠিক সেই রেজাল্ট কিন্তু দেখানো সম্ভব হয় না, যদিও পেশেন্ট বলে হ্যাঁ আমি কিন্তু ভালো আছি। তাহলে কেস টেকিং হলো একটা মূল বিষয়। কেস টেকিং এর সাধারণ একটা প্রথা হ্যানিম্যান লিখে দিয়েছেন, আমরা সে অনুযায়ী জিজ্ঞাসা করি। কালের পরিবর্তন হয়েছে। কালের পরিবর্তন হওয়াতে কি হয়েছে? অরিজিনালি ফিলোসফি একটা সাবজেক্ট ছিল। কোনো হোমিওপ্যাথ বলবেন না যে আমার ফিলোসফি দরকার নেই, কারণ ওটাতে অর্গান ফিলোসফি আমাদের পুষতেই হয়। কিন্তু যেটা ঘটনা ঘটলো, তখনকার যারা চিন্তাবিদ তাদের মনে একটা প্রশ্ন এলো, আচ্ছা ফিলোসফি যে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেখানে কি আছে? সেটা হচ্ছে সোল নিয়ে, আত্মাকে নিয়ে কথা। আচ্ছা সোলকে কেউ দেখতে পায় না, তাহলে ফিলোসফির আমার ওইটা নিয়ে দরকার কি? তাহলে আমি কি দেখি না? সোলের ব্যবহার দেখি, মানুষটা এই করে এই। তাহলে এই ব্যবহারের ওপরে তাহলে আমার একটা শাস্ত্র দরকার, আমাদের নতুন করে চিন্তা ভাবনা হওয়া দরকার। এই হলো সাইকোলজির উদ্ভব। তাহলে ফিলোসফি যেমন পুরনো, সেটা কিন্তু যা ছিল তাই রয়ে গেছে। নতুন করে ডেভেলপ করেছে 1889 খ্রিস্টাব্দ থেকে সাইকোলজির নতুন ডেভেলপমেন্ট হয় জার্মানিতে। আজকে 100 বছরের মধ্যে এটা বিপুলভাবে কিন্তু প্রসারিত হয়ে গেছে। আমরা এর ক্রিমটা নেব না? হ্যানিম্যানের সময় একটাই ছিল, পরে ডিভিশন হয়েছে, ভালো হয়েছে। ওইটা থেকে তো আমি অনেক কিছু পাচ্ছি। আজকে বিপুল হারে গবেষণা হচ্ছে, এবং এই গবেষণাটা আমাদের সমৃদ্ধ করছে, হ্যানিম্যানকে আরো এস্টাবলিশ করছে, আমরা আরো ভালো বুঝতে পারছি। এই যে বললাম প্রশ্নগুলোর কথা, এই প্রশ্ন আমার মনে জীবনে আসতো না যদি না আমার চিন্তাধারা ওই সাইকোসিসের দিকে থাকতো, বা ওই যে পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশন লক্ষ্য করতে হবে, সাইকোসিস আছে কিনা দেখতে হবে। এই যে চিন্তাধারাগুলো আমাকে কিন্তু ভাবিয়েছে। এই ভাবনার ফলশ্রুতি হিসাবে দেখেছি যে এরকম আরো কেস দেওয়া যায়, সেটা অত ডিটেল আমি বলতে চাই না। মোটামুটি আমার যেটা বক্তব্য হচ্ছে, সেটা কনভারসেশনের মাধ্যমে একটা কমপ্লিট পিকচার চাই, ট্যাক্ট চাই। ট্যাক্ট না হলে রুগী অনেক সময় আমি দেখেছি, এটা দীর্ঘ সময়, না ওসব আমার কিছু নেই, না ওসব আমার সব ঠিক আছে। কেউ নিজেকে খুলে বলেন না, প্রকাশ করেন না। এই যে প্রকাশ না করার ফলে তখন আমাদের কিন্তু একটু হাতড়াতে হয়। তবে যদি খোঁজা যায়, অনেক সময় কিন্তু পাওয়া যায়। চেষ্টা করলাম, রেগুলার চেষ্টা করতে করতে একদিন ঠিক পেলাম।
সবচেয়ে ভালো হয় যদি প্রথমেই পাওয়া যায়, তাহলে হাতড়ানোটা কম হয়। তাহলে আমাদের এখানের মূল বিষয়টা আমরা যেটা করি সেটা হচ্ছে কেস টেকিং করি, পেশেন্টের স্ট্রেসটা বোঝার চেষ্টা করি। হ্যানিম্যান যতগুলো ক্লজ দিয়েছেন ওগুলোর মাধ্যমে আমরা পেশেন্টের স্ট্রেসটা ধরার চেষ্টা করি। স্ট্রেস যদি ধরলাম, এবার স্ট্রেসের মাধ্যমে কোন অসুখটা হয়েছে, তার কোন মেন্টাল অসুখটা হয়েছে, ডিপ্রেশন হয়েছে, অ্যাংজাইটি হয়েছে, ওসিডি হয়েছে, অথবা ডিপ্রেশন ওসিডি একসঙ্গে মিলে আছে, ডিপ্রেশন প্লাস সাইকোসিস মিলে আছে, এই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি। এই জিনিসটা যখন বুঝলাম, তারপরে আমরা পেশেন্টের ধরার চেষ্টা করি পেশেন্টের পার্সোনালিটিটা কি আছে, পেশেন্ট স্যাঙ্গুইন, পেশেন্ট কোলেরিক অথবা ফ্লেগম্যাটিক ইত্যাদি। আচ্ছা, এছাড়া আমরা জিজ্ঞেস করতে চাই যে পার্সোনালিটি ডিসঅর্ডার কি কি আছে, পার্সোনালিটি ডিসঅর্ডার যেগুলো আছে ওসিডি, ওসিপিডি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কিন্তু ফিজিক্যালটাকে বাদ দিচ্ছি না, আমরা ওই দিক থেকে এই দিকে আসছি। ব্যাপারটা হলো এই, ওই দিক দিয়ে শুরু করে এই দিকে ঢুকছি। তাহলে মেন্টাল ধরলাম, প্লাস এইবার সে এসছে আমার মাথা যন্ত্রণা, পেটে যন্ত্রণা ইত্যাদি। এটাকে আমি বাদ দেবো কেন? বাদ দেওয়ার তো কোনো প্রশ্ন নেই, ওইটা নিয়ে তো সে এসছে। আমি ওইটাকে নিলাম, এইবার এই দিকে এলাম, ওইটা নিয়ে এদিকে আসছি যখন, জিনিসটা অনেক সহজ হয়ে গেল। সহজ যখন হয়ে গেল, তখন এই যে ফিজিক্যাল সিমটম যেগুলো, এবার দেখলাম তার লোকেশন কি আছে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমি জিনিসটাকে আরো ছোট ছোট করে ক্যারেক্টারিস্টিক দুই একটা কথা হয়তো জিজ্ঞাসা করলাম। চট করে কান্না পায়, আসলে তার আগে কিন্তু অনেক কথা কিন্তু মনে ভাবা আছে। হ্যাঁ কান্না পায়, হয়তো পালসি দিলে নুন খাওয়ার ইচ্ছে হয়, মিষ্টি খাওয়ার, ওটা কিন্তু শেষের প্রশ্ন, কনফার্মেশনের জন্য। তার আগে আগে কিন্তু অন্য কথা ভেবে ভেবে কিন্তু এই পর্যন্ত এসছি। মনে হয় আমরা যদি এইভাবে জিজ্ঞাসাবাদ করে বর্তমানে সাইকিয়াট্রি সাইকোলজির সাহায্য নিয়ে এবং প্যাথোলজিকেও ইগনোর না করে, প্যাথোলজিকে আমি কিন্তু ইগনোর করি না, আমি কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্যাথোলজি আমার বেস, সেটা বলি বা না বলি, হয়তো আমি বলছি না, কিন্তু প্যাথোলজিকে আমি কখনো ইগনোর করি না। এইভাবে আমি চেষ্টা করে চলেছি। আমার মনে হয়েছে এতে আগের চেয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি। আমি এভাবে অন্যদের করতে বলেছি, অন্যরাও করছেন, ফলও পাচ্ছেন। আমার মনে হয় এভাবে হয়তো একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে হ্যাঁ, এখনো কিছু কাজ বাকি আছে, সেটা আমার স্বীকার করতে দ্বিধা নেই। যাই হোক, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, বক্তব্য এখানেই শেষ করছি।